আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ। সবচেয়ে বেশি দোয়া প্রয়োজন আমাদের দেশটার জন্য। এই দেশটা একটা অন্ধকার সময় পার করেছে গত 54 বছর। এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদল নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সেই সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন, এই কথাটি আসলে সত্য নয়। আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি নয়। এই রাষ্ট্রটাকে যারা রক্ষা করতে পারে, দেশটাকে যারা রক্ষা করতে পারে, মানুষের ভাগ্য যারা পরিবর্তনে কাজ করতে পারে এবং দুর্নীতি যারা বন্ধ করতে পারবে, চাঁদাবাজি যারা বন্ধ করতে পারবে, সুশাসন বা সৎ লোকের শাসন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবে, তাদেরকে ভোটটা দেবেন। 54 বছর আপনি কি পেয়েছেন হিসেব করেন, আর কি হারিয়েছেন তাও হিসাব করেন। যদি হিসেব করে বুঝতে পারেন কি হারিয়েছেন আর কি পেয়েছেন, তখন বুঝবেন আপনার ভোটের মূল্য কত। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম। বিগত সময়ে এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে। রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায়মুক্তি দিতে পারি না। আবার এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না। কিছু উচ্চাকাঙ্ক্ষী কারাপ্টেড দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘাড়ে নিতে পারে না। এটা একদম আমার নিজের মতামত। এই দেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি হাউজিং প্রতিষ্ঠান বানানো হয়েছে। আমাদের সেনাবাহিনী বড় বড় ভবন, ইমারত, সড়ক, বিভিন্ন টেন্ডারের কাজ করেছে। পাশাপাশি আমাদের সেনাবাহিনীর ভেতরকে দুর্বল করে দিয়েছে আমাদের শত্রু রাষ্ট্রটি দেশের লেন্দুক দর্জিদের সাহায্যে। সেই সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসার যেমন আছেন, সদস্য যেমন রয়েছেন, আবার রয়েছেন লুভি ব্যক্তিরাও, যারা পদ, পদবি, রাজনৈতিক খায়েশ, উচ্চাকাঙ্ক্ষা, বিদেশিদের প্রেসক্রিপশন সার্ভ এবং দলবাজি বা অবৈধ অর্থ পকেটে পুরার জন্য রাষ্ট্রকে বিকিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। সেই রাষ্ট্রকে আবার নতুন দিকে এগিয়ে নিতে হলে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। আমাদের সেনাবাহিনীকে যে ভুলগুলো হয়েছে সেই ভুল থেকে শুধরাতে হবে। এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী একটা আমাদের গর্বের জায়গা। বাংলাদেশের আর কিছু নিয়ে আমরা কথা না বললেও আমরা সেনাবাহিনী গর্ব করতে পারি। সাম্প্রতিক জামাতের নেতা ঢাকা 17 আসনের, যিনি তারেক রহমানের বিপরীতে দাঁড়িয়েছেন, ডক্টর খালিকুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর বাকবিতণ্ডা হয়েছে। এটার জন্য আমি যতটুকু জেনেছি, খালিকুজ্জামান সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছেন, আমি যতটুকু জেনেছি ভেতরের খবর। এবং জামায়াতের আমির তাকে শাসিয়ে বলেছেন সেনাবাহিনীর সাথে এই আচরণ গ্রহণযোগ্য নয়। তার মানে খালিকুজ্জামান ক্ষমা চেয়েছে, কিন্তু সেনাবাহিনীকে এবার ক্ষমা চাইতে হবে। আবারও বলছি, ওয়াকারুজ্জামানের বাহিনীকে ক্ষমা চাইতে হবে, জামাতের কাছে না, দেশবাসীর কাছে। সেনাবাহিনীর বডি ক্যাম, শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছিল? হিন্দুস্তানি এজেন্ট চিনবেন? তিনি হলেন বাংলাদেশের একজন করাপ্টেড সেনা, মানে বহিষ্কৃত সেনা সদস্য, জোকার নায়ক, যাকে আমি বলি জোকার নায়ক। জোকার বুঝেন তো? অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে, জোকারি কত, দিলদার, টেলিসামাত, নাম শুনছেন তো? আবার বিদেশে আছে, মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার। তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন। হঠাৎ করে হাসিনার ফ্যাসিস্ট রেজিমে একটি মাত্র আল জাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম। সে জোকার নাইম, তিনি তার ফেসবুকে এই ভিডিওটি কিভাবে রিলিজ করলো, এই ফুটেজটা তার কাছে গেল কি করে? তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এইভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমেশের দালালরা। ডিজিএফআই, আবার বলছে ডিজিএফআই এর মধ্যে অনেক দালাল বসে আছেন। যারা শুনছেন আমার বন্ধুরা, আহত হবেন না।
জোকার নাইনের মতো একজন দেশদ্রোহীর হাতে এই ফুটেজ গেল কি করে? প্রশ্নটা আমার সেখানে। ভালো করে প্রশ্ন করুন নিজেকে। এই ব্যক্তি ইসরায়েলের ডিভাইস, বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আড়ি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইসরায়েল থেকে কেনার কাজটি করেছিলেন, এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড, ইসরায়েলের গণমাধ্যমের সাথে কানেক্টেড এই ব্যক্তি জোকার নাইন। তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থায়নের মাধ্যমে তাকে কিন্তু অর্থায়ন করে, অর্থ দিয়ে তাকে পালে। আর যেখানে তিনি অর্থ পান নিজেকে এভাবে বিক্রি করেন। তিনি কোনো সাংবাদিক নন, তাকে আমি ব্যক্তিগতভাবেই সাংবাদিকতা করি 25 বছরের উপরে। আমি কখনো তার নাম শুনিনি, কখনোই শুনিনি। আমি কিন্তু মূলধারে কাজ করেছি। বাংলাদেশের প্রথম সারির 4টা টেলিভিশন, যার 1 নম্বর পজিশনে ছিল, সেই টেলিভিশনে কাজ করেছি, সর্বোচ্চ পদে নিউজ এডিটর ছিলাম। ওই আজকে বের হয় কালকে বের হয় না এই পত্রিকায় কাজ করিনি। ওই টেলিভিশন না, যেটা কেউ চেনেন না, চ্যানেল 1 থেকে যাত্রা শুরু, 21 টিভিতে গিয়ে থেমেছি। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি লন্ডনে বসে। আমি এই নামটি শুনিনি কখনো। হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যান, আমাদের সাবেক করাপ্টেড সেনা অফিসার, আরেক করাপ্টেড আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আসে আল জাজিরা, যেটা নেপথ্যে কাজ করেছিল কনক সরওয়ার ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। কিন্তু সবাই এটার মাধ্যমে ওই জোকার নাইনকে চেনে। সেই লোক কি করে ওসমান হাদিব খুনি পালিয়ে গেল, কোথায় গেল, কোথায় বাসা চেঞ্জ করলো, কোথায় জায়গা পরিবর্তন করলো, কোথায় পানি খেলো, কার সাথে কথা বললো, ডিটেল জানে, লন্ডনে বসে জানে। অর্থাৎ খুনিরা তাকে সবকিছু জানিয়ে দিয়েছে, এবং খুনিরাই তাকে তথ্য দিয়েছে, বলে দাও যে সে দেশ ছেড়ে চলে গেছে, তাকে যেন পুলিশ আর খোঁজাখুঁজি না করে। মানে যারা খুন করেন তারাই এই কাজটি করেন মোটিভটাকে, দৃষ্টিটাকে ফেরাবার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যক্তি বিদেশে বসে সকল খবর জানেন। বাংলাদেশের বড় বড় অনুসন্ধান রিপোর্টাররা সেই তথ্য খুঁজে পায় না। আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, র্যাব, ইন্টেলিজেন্স, পুলিশ ইন্টেলিজেন্স, ডিবি, কেউ যে তথ্য জানে না তিনি বিদেশ বসে জানেন। তার মানে তাকে তথ্যগুলো দিচ্ছে বাংলাদেশ থেকে, এবং তিনি ফেসবুকে দেন, এটার জন্য মাসোহারা পান। কালকে যদি আপনি টাকা দেন, কালকে আপনার বিরুদ্ধে কথা বলবে। না সে বিএনপি, না সে জামাত, না সে আওয়ামী লীগ, তবে সে দিন শেষে একজন, কি বলবো, পতিতা বোঝেন, টাকার বিনিময়ে যারা শরীর বিক্রি করে, তিনি টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুক টেসবুক বিক্রি করে এই খবরগুলো দেন। সেনাবাহিনীর মধ্য থেকে এই বডি ক্যামের ফুটেজ বিদেশে থাকা রাষ্ট্রদ্রোহী একজন করাপ্টেড ব্যক্তি পেল কি করে? এই জবাব ওয়াকারুজ্জামান আপনাকে দিতে হবে, 100% আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে।